ফিরে যাই আমরা আমাদের আজকের অতিথি নিহার লিখনের কাছে। শুরুতেই বলছিলাম অনেকগুলো পরিচয় আপনার, লিখে থাকেন, গান করে থাকেন, গান সুর করে থাকেন এবং সেই গানটাকে আপনি কণ্ঠ দিয়েও আমাদেরকে শুনিয়ে থাকেন। এই যে এতগুলো পরিচয়, নিজেকে যদি একটা বেছে নিতে বলি, কোনটার প্রতি আপনার আগ্রহটা বেশি থাকবে? এতগুলো পরিচয়, যাই হোক, এটা এভাবে ভাবি না। কারণ যখন কবিতা লেখা শুরু করছিলাম, সেই সময় থেকেই আমি মূলত এই মাধ্যমটাকে আমার সবচেয়ে শ্রেষ্ঠ মাধ্যম হিসেবে মনে করছিলাম নিজেকে প্রকাশের ক্ষেত্রে। আর বাকি যেগুলো আসে সেই শক্তিটা আসলে কবিতার থেকেই। কারণ আমি যখন গান করি বা গান লিখি, যখন সেটাও কোনো না কোনোভাবে একটা আমার ওই কবিত্বেরই একটা জায়গাকে বিলং করে। এবং সুর করার ক্ষেত্রেও যে শব্দের অন্তর্নিহিত যে সাউন্ড মানে তার যে ফনেটিক্যাল যে একটা ধ্বনি মাধুর্য থাকে, সেটাও আমাকে হয়তো শব্দই দিয়ে দেয়। সবকিছু সেই লেখার সঙ্গে কোনো ইন্টারকানেক্টেড, সিরিয়াস লেভেলে কানেক্টেড থাকে সেটা। এই যে প্রথম লেখালেখি করার আপনার যে একটা গুণ, ঈশ্বর প্রদত্ত বা সৃষ্টিকর্তা প্রদত্ত, কখন আবিষ্কার করলেন যে আপনি লিখতে পারেন? কি জানি, আমি এটা আবিষ্কৃত কিনা জানি না। হ্যাঁ, তবে প্রতিদিন এক্সপ্লোরেশনটা তো থাকেই। ধরেন আমাকে প্রতিদিন ভাবতে হয়, প্রতিদিন ভাবতে ভালো লাগে। মানে এই ভাবনার শুরুটা আসলে কোথায় ছিল, কত বছর বয়সে? খুব কনসিয়াসলি ডিফাইন করা যায় না বোধহয়, তবুও আমি লিখতে চেষ্টা করতাম স্কুল লাইফ থেকেই। তো তখন লুকিয়ে লুকিয়ে লিখতাম আর কি। হ্যাঁ, শৈশবে তখন মনে হতো যে কেউ লিখতে পারে, বা কবি জীবদ্দশায় কাউকে কবি এমন কেউ, এটা ভাবনারও অতীত ছিল আমার কাছে। মানুষ কবিতা লেখে, খুব বিস্ময়কর ব্যাপার এটা মনে হতো। তো আমি যে আমার শৈশবে মনে পড়ে, আমার খুব যে এলাকাটায় আমি বড় হয়েছি তার আশপাশেই কয়েকজন ছিল এরকম কবি, নাম ওভাবে নাই বললাম। হ্যাঁ, এলাকাটার নাম একটু শুনতে চাই। হ্যাঁ, আমি খুব সুন্দর একটা শেরপুর জেলার শিববাড়ি গ্রাম, খুব চমৎকার একটি পরিবেশ থেকে বলবো আমরা। আমাদের শৈশবে মাঠ ঘাট, তারপর হচ্ছে আরো বেশি সবুজ, আরো বেশি মাত্রায় লাইভলি ছিল। পাহাড়ের দেশও আপনাদের, বা স্থলভূমির জায়গাও আপনাদের, খুব সুন্দর একটা না, পাহাড় হ্যাঁ, আমি গারো পাহাড়ের যে জায়গাটা বলে অনেকেই যে গারো পাহাড়ের রানী গজনী, যে অবকাশ, এই প্রতিবেশগুলো আমাদের মানে জীবনের বেশ প্রণোদনার জায়গা তো নিশ্চয়ই। তার চেয়েও বড় কথা হচ্ছে সামাজিক সম্পর্কায়নের যে বাস্তবতা থেকে আমরা উঠে আসছি। তখন আসলে আমাদের সময় যাত্রাও কিছু কিছু ব্যাপার ছিল, হয়তো আমরা ছোট বয়সে বুঝতে পারতাম না, কিন্তু যাত্রাপালার প্যান্ডেলের সাউন্ড, বা ধরেন সাপ খেলা দেখা, বা স্নেক চার্মিং যেটা বলে, এখন আছে কিনা আমি জানি না। হ্যাঁ, তারপর বাদর খেলা, এই সেই মানে লাইফের নানান ধরনের ভাইব্রেশনস গুলো আপনি আসলে এক্সপ্লোর করতে পেরেছেন। আমরা লাকি, উই আর দ্য লাকি জেনারেশন টু হ্যাভ অল দোজ, এটা একটা বিশাল ব্যাপার, প্রাপ্তি বলা যায়। এবং এই কারণে হয়তোবা লেখালেখির বিষয়টা তো সমৃদ্ধ আসে। মানুষ তো তার শৈশবকেই লেখে দীর্ঘদিন পর্যন্ত। হয়তো আপনি বড় হতে থাকবেন আর আপনার এক্সপ্লোরেশনের এরিয়াটা বাড়তে থাকবে, তার সাথে হয়তো আপনার হয়তো ডিমেনশন গুলো অ্যাড হইতে থাকবে, কিন্তু ভাবনার জায়গাটা মানে স্ট্রাকচারালি ভাবনাটা তো মানুষের। এই জন্য সুন্দর শৈশব দরকার আমাদের। শিশুদের সুন্দর শৈশব না হলে পরে আসলে মনে হবে যে সবকিছুই কেমন জানি। হ্যাঁ, হবে, বাট ওই মানে যে জীবন্ত বা আরো বেশি প্রাণবন্ত হওয়ার জন্য, প্রাণবন্ত মানুষ হওয়ার জন্য, বা প্রাণবন্ত শিল্পী হওয়ার জন্য, বা যাই বলি না কেন, ওইটার জন্য সুন্দর শৈশব তো দরকার, খুব দরকার। আমরাও সেই প্রত্যাশা রাখবো। কেন যেন এই মুহূর্তে এসে মনে হচ্ছে আপনার কণ্ঠে একটা গান শুনলে আরো বেশি ভালো লাগে। এই রিসেন্ট গানটা যেটা আমার, এটা হচ্ছে তাকে আর খুঁজি নাই। আচ্ছা আচ্ছা, এই গানটা কয়েকদিন আগে রিলিজ হয়েছে। হ্যাঁ, বেশ ভালোই, মানে জানি না, অডিয়েন্সরা বলে আর কি যে ভালোই লাগে, তো আমি একটু গাইছি। বাতি কোনো জালি নাই, টিয়া পাখে পালি নাই, বালিয়ারে বুঝি নাই, তাকে আর খুঁজি নাই। বাতি কোনো জালি নাই, টিয়া পাখে পালি নাই, বালিয়ারে বুঝি নাই, তাকে আর খুঁজি নাই। আমি কোনো ঘর বাঁধি নাই, আমার
কোনো সিঁড়ি রাখি নাই নামার, জল আমি কাটি নাই, শীতলের পাটি নাই, সাথে তার হাঁটি নাই। এরকমই গানটা। বাহ, হ্যাঁ, ভীষণ সুন্দর। খালি এটা কি গলায়। আপনারই লেখা? আমার লেখা, সুর করা, আমারই গাওয়া। পুরো কৃতিত্বই আপনার? না, কোনো কৃতিত্ব শুধু আমার না, কারণ একটা গান যখন গান হয়ে ওঠে এটা একটা টিম ওয়ার্কের ব্যাপার থাকে। নিঃসন্দেহে। আমি হয়তো গীতিকার, সুরকার, গায়ক, আমার জায়গাটুকু আমার, এর বাইরেও এত সুন্দরভাবে ইয়ার হোসেন ভাই এটার মানে মিউজিক অ্যারেঞ্জমেন্টে ছিল, ইয়ার হোসেন ভাই সহ, আর বাজিয়েছেন প্রান্ত ভাই গিটারে, সে সলোটা যেটা বাজে চমৎকার। আপনি শুনে থাকলে দেখবেন যে গানটার না, সলোটা খুবই সুন্দর। একটু জানতে চাইবো যে অনেক সময় অনেক লেখক তিনি হয়তো সুন্দর করে লিখতে পারেন বা পারছেন, কিন্তু ওইভাবে ফুটিয়ে তুলতে পারছেন না নিজের ভোকাল দিয়ে বা ভয়েস দিয়ে। আপনি যেমন লিখছেন, আপনি সেই গানটাকে তেমনই সুন্দর করে ফুটিয়ে তুলছেন। প্রথম গানের সঙ্গে পরিচয়টা বা আপনি গান গাওয়া শুরু করলেন কবে থেকে? গান মূলত আমি ভালো শ্রোতা বোধ হয়। হ্যাঁ, কারণ ছোটবেলা থেকেই এই পরিবেশটা আমার ছিল, যে বিশেষ করে আমার মা, আচ্ছা, সে বিভিন্ন ধরনের গান শুনতেন, এক ধরনের গান শুনতেন, বাবা এক ধরনের গান শুনতেন। আর বললাম না কিছুক্ষণ আগে যে মানে একটা সাংস্কৃতিক পারিপার্শ্বিকতা, আবহ ছিল আপনার হ্যাঁ, পরিবারে? মারাত্মক ভাবে ছিল সেইটা। আরেকটা বিষয় হচ্ছে যে অনেকেই ফুটিয়ে তুলতে পারার যে বিষয়টা বলতেছেন, আসলে গান গাওয়ার ক্ষেত্রে যে বিষয়টা আমার মনে হয় যে ট্রু অ্যাটাচমেন্ট দরকার। হ্যাঁ, সবাই বলে যে গান মানুষ কণ্ঠ দিয়ে করে, নিশ্চয়ই কণ্ঠের একটা ব্যাপার তো থাকেই, তবে তার চেয়েও বেশি ব্রেইন গান করে। একদমই আত্মিক কোথায় যেন হ্যাঁ, একটা যোগাযোগ এবং থাকার দেখবেন লাগে। যে যদি খুব মাত্রায়, যদি আমি যেটা মনে করি, আমার মনে করাটা আমি বলতেছি, আমার ক্ষেত্রে যেটা হয় যে গানের যে যখন বাণীটা লিখি বা লিরিক যেটাকে বলি, সেইটাকে ভালো করে বোঝা দরকার। রাইট। ওইখানে স্ট্রেস, ইন্টোনেশন এবং টেক্সট, ইভেন দ্য ইমাজারিজ, ইফ ইউ ক্যান জাস্ট হ্যাভ অল দিস থিংস প্রপারলি, দেন আমার মনে হয় যে মানুষ সবাই গান করে। কেউ না গান করে না এমন লোক পৃথিবীতে নাই, না, না। আমার মনে হয় না। আর সবটাইকে অথরাইজ করার কিছু নাই যে দিস ইজ দ্য ফর্ম, ইউ শুড গো উইথ দিস ভেরি ফর্ম, আদারওয়াইজ ইট ইজ নট এ সিঙ্গিং। প্রত্যেকের আসলে প্রকাশের ভাষাটা হয়তো বা আলাদা। হ্যাঁ, এখন তারপরেও একটা ব্যাপার তো থাকেই। ধরেন আমি এখানে নিহার লিখন গীতিকার, সুরকার, গায়ক, লাকিলি আমি একটু গাইতে পারি আর কি, খুব ভালো না হোক একটু গাইতে পারি। কতগুলো পরিচয় বললাম, এর বাহিরেও কিন্তু আপনি অনুবাদ করে থাকেন। এটা একটা তৃষ্ণা থেকে অনুবাদটা করা। আচ্ছা, আমি বেসিক্যালি কবিতার অনুবাদগুলো করছি তৃষ্ণা থেকেই। ধরেন অ্যাশবেরি, জন অ্যাশবেরি, বা আরো অন্যান্য কবি, আমার উইলিয়াম এখানে ব্লেক। একটু ছোট্ট করে আপনাকে থামাতে ইচ্ছা করছে। আপনার পড়াশোনা কি ইংলিশ লিটারেচারে ছিল? এটা খুব পার্সোনাল ব্যাপার। হ্যাঁ, তারপরেও আমি খুব ভালো ছাত্র না তো, আমি মার্কেটিং এ পড়াশোনা করা। মার্কেটিং এ পড়াশোনা করা সেই ব্যক্তি গান লিখছে, গান গাইছে এবং সে ইংলিশ লিটারেচার অনুবাদ করছে। আমরা আসলে মার্কেটিং এ পড়াশোনা করা একটা একাডেমিক ব্যাপার, কিন্তু এর বাইরে মন বেশি পড়েছিল সেখানে। মানে ওইটা পড়তাম, পাস করতে হবে কোনোভাবে। খুব ভালো ছাত্র না আমি আসলে, মানে ইন দ্যাট সেন্স অফ রেগুলারিটি আমি ওটা না। হ্যাঁ, তো প্রথম থেকেই মনে হইতো যে না, আই শুড গো সামওয়্যার এলস। স্কুলের চেয়ে স্কুলের বাইরের পরিবেশ বেশি ভালো লাগতো আর কি। অনুবাদের বিষয়টা কিন্তু সহজ কিছু না যে আমরা ইংলিশটাকে জাস্ট বাংলায় লিখে ফেললাম, বিষয়টা তা না। সেই যারা অনুবাদ করে থাকেন আপনারা, আমি যতদূর জানি যে সেই ইংরেজি বিষয়টাকে বাংলায় সম্পূর্ণ রকম নিজের আবেগ দিয়ে আবার পুনরায় লিখনই বলা যায়। লিটারেরি ল্যাঙ্গুয়েজটা তো অন্য বিষয়, ওটা শুধুমাত্র কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ না, এর মেটাফোর থাকে অনেক বেশি মাত্রায়, উপমা, উৎপ্রেক্ষার যে জায়গা কবিতার ক্ষেত্রে যদি হয়, এবং ভাব, ব্যঞ্জনা, এই যে সবগুলোকে বুঝতে হয়। তো এই সব বোঝা পড়ার জন্য শুধু ভাষাটাই জরুরি না, বোধ এবং অনুভবটাও জরুরি। একদম। তো শুধু অনুভবহীন, বোধহীন ভাবে অনুবাদ, সেটা শুধু ভাষান্তরিত হতে পারে, অনুবাদের ক্ষেত্রে সেটা না। মানে আমার কাছে মনে হয় এরকম ব্যাপার। বাহ। অন্য আর কি কি কাজ আসলে করা হচ্ছে এগুলোর পাশাপাশি? এইগুলোর পাশাপাশি আমি এখন গানটা নিয়ে একটু ব্যস্ত আছি। এটা রিসেন্ট সংযোজনা, যে গান গাওয়া, মানে তাও অনেক দিন হলো। আচ্ছা, সে মনে হচ্ছে যে আমার এই মাধ্যমে কাজ করা উচিত। এই ক্ষেত্রে ঋত্বিক কুমার ঘটক আমার খুব মানে প্রিয় একজন মানুষ বলা যেতে পারে। কারণ উনি বলছে যে কেউ তাকে প্রশ্ন করছে, ফিল্ম হচ্ছে আপনার সবচেয়ে প্রিয় মাধ্যম নিশ্চয়ই। হ্যাঁ, তখন বলতেছে না, ইট ইজ নট মাই ভেরি ফেভারিট, মানে বাংলাতেই বলছে।
যদি এখন পর্যন্ত আমাকে প্রকাশ করার ক্ষেত্রে সবচেয়ে জুৎসই মাধ্যম হচ্ছে ফিল্ম, এবং ইন ফিউচারে যদি আমি আরো কোনো কিছু এটা ফেলে রেখে চলে যাব। হ্যাঁ, তো মানে গানের ক্ষেত্রে হয়েছে কি যে গানটা লোকে শোনে, বেশি কমিউনিকেটিভ। আর আমার ক্ষেত্রে আমি গানটা ঠিক একটু ডিফারেন্ট করতে চেষ্টা থাকে আর কি। প্রচেষ্টাটা থাকে যে কেমন ডিফারেন্ট, যদি দার্শনিক জায়গা থেকে ডিফারেন্ট। ধরেন বর্তমানে আপনি যদি বলি যে বাতি কোনো জালি নাই, টিয়া পাখি পালি নাই, বালিয়ারি বুঝি নাই, তাকে আর খুঁজি নাই, সব নাই নাই নাই, এত নাই নাই নিয়ে লোকজন বসবাস করতে পারে। হ্যাঁ, তো আমার জন্য এটা খুব ইন্সপায়ারিং যে ওয়েল এই সময়টাতেও ধরেন এত এত ভালো গান হচ্ছে চারদিকে, এবং লোকজন তো আসলে পরিশ্রম কম করে, অডিয়েন্স কিন্তু পরিশ্রম করতে চায় না। না, উচিত না, আমি বলবো না অডিয়েন্স পরিশ্রম করেন, হ্যাঁ, এটা বলার বিষয়ও না, তো ন্যূনতম একটা প্রস্তুতি তো দরকার নিঃসন্দেহে যে কোনো আর্ট ফর্মের ক্ষেত্রে বুঝতে গেলে বা তাকে ভাবে আনতে গেলে, অনুভবের ভিতরে সেটাকে বসবাস শুরু করতে গেলে। তো এইটুকু কেন জানি আমাদের এই সময়টাতে এটা হয়ে উঠছে না বলেই মনে হয়। সেই সময়টাতেও এরকম এত মানে রিক্ততার বাণী অডিয়েন্স নিল, এটা আমি লাকিই বলবো নিজের দারুণ জন্য। দারুণ ভাবনাগুলো আপনার গানে আমরা সব সময় দেখে থাকি। আপনার শেষ গানটা শুনতে শুনতে বিদায় নেব, তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, এবং আপনার গান শুনবো, তবে আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত এবং পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম সিয়াদ দত্ত রোড, ঢাকা 1205। আমাদেরকে ফোন করতে পারেন 96320303 এই নাম্বারে। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। মার্কিন চিত্রশিল্পী জন সিঙ্গার সার্জেন্টের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, আমি যখনই কারো পোর্ট্রেট আঁকি তখনই একজন করে বন্ধু হারাই। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ এবং সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ এবং কল্যাণময় হোক। এবারে গান। আপনাকেও ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, এবং বাংলা ভিশনকে ধন্যবাদ, এবং দিন প্রতিদিনের নিয়মিত যারা দর্শক আছেন, শ্রোতা, তাদেরকেও জানাচ্ছি ধন্যবাদ। আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য আপনাকে আরেকবার বিশেষভাবে ধন্যবাদ। গান আমি আবার নিজের লেখা, সুর করা, গাওয়া একটা গানের একটা অংশ শোনাচ্ছি। এটা আমার প্রিয় গান। গানটির শিরোনাম ছিল কাগজের জাহাজ। শুনি তাহলে। বাবা তোমার কথা আধার কাটা জ্যোৎস্নার ফুল, বিপন্ন নির্ঘুম রাতের আকাশে ফুটে থাকে রক্তলতায়। বাবা তোমার আদর চিরকাল থেমে আছে পোড়া সময়ের ছায়াগাছ। পান্থ আমার মনে, বাবা তুমি নেই এই সপ্তাহে। পৃথিবীতে আসে কুয়াশার বান, ধরা দেয় না আবার, কাছে নেয় না আমায়। আমি কি শুধু স্মৃতিমমির পাহারাদার? আমি কি শুধু স্মৃতিমমির পাহারাদার? আমি কি শুধু স্মৃতিমমির পাহারাদার?